যাচ্ছে। আরেকদিকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনূসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে। বিএনপি কোনো সংস্কার চায় না। সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনার যার কাছে এই পরিকল্পনার কথা শুনেছি তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায়। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে, অথচ 1500-র উপর ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য। আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না। এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো, বাংলাদেশের মতামতকে, ইচ্ছাকে, চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না। বিএনপি এখন তাই শুরু করেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল, 16 বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে গত 16 বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত, ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে? গত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কেন কাজ করতে পারছেন না। ওনার কারণ আনকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। সুতরাং সংস্কার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পারবো। তাই জনগণ চায় 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য, তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে। সেই আমির খসরু, আব্দুল আওয়াল মিন্টু, মির্জা ফখরুল ইত্যাদি ইত্যাদি দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক। এবং তার সাথে বিএনপির প্রচুর ছেলেপেলেকে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাদি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে। তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই, নিজের দলের প্রতি, যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর রচনা করছে। আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আনছে তা তারা বুঝতে পারছেন না? তারা তা ভালোই বুঝতে পারছে, কিন্তু তারা ভারতের নির্দেশে, ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে
তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে। তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে, আসলো, তাদের কিছু অর্থ প্রতিপত্তি হলো, কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে 1-1.5 বছর রেখে তাদেরকে আরো বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনোদিন আর তা হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এই দেশ জনতা চালাবে, এই দেশ এবং দেশের মালিক জনতা, এবং দ্রুত গ্রেফতার হতে শুরু করবে আয়নাঘরের সকল খুনিরা, প্রাক্তন সকল ডিজিএফআই প্রধানরা, পুলিশ প্রধানরা এবং হাসিনার সকল সচিবরা। বাংলাদেশের সাধারণ জনগণের, এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর এবং পিতামাতাদের সকলের একটা বড় দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থেকে দূরে রাখুন। আমি প্রফেসর ইউনূসকে অনুরোধ করব, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করে দিন। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলা এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলাকে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে ব্রেইনটা নষ্ট করে রাজনীতির দিকে টেনে সামান্য কিছু অর্থ দিয়ে এদেরকে নষ্ট করে ফেলে এদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেয়। অন্য দেশের ছেলেমেয়েরা যখন রকেট কি করে দূর গ্রহে পাঠানো যায় সেটা নিয়ে গবেষণা করছে, কি করে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায় সেটা নিয়ে গবেষণা করছে, অথচ বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা রাজনীতি করছে হাতে লাঠি রামদা নিয়ে মারামারি করে নিজের দেশ, নিজের ভবিষ্যৎ এবং নিজের দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি বন্ধ করা আবশ্যক। ভারতের মলম বিক্রেতা মিডিয়া যেসব বা সাংবাদিক যেসব প্রশ্ন করছিল ট্রাম্পকে, ট্রাম্প সেই প্রশ্ন বুঝতেই পারছিল না, যার ফলে ট্রাম্প সেই সব প্রশ্নের উত্তর পর্যন্ত দেয়নি। এখানে ভারতীয় মলম বিক্রেতা সাংবাদিক প্রশ্ন করছে সেই ইন্ডিয়ান জঘন্য অ্যাকসেন্টে, সেই ভাষা ট্রাম্প বুঝতে পারছে না, যার ফলে সেই প্রশ্নকে পাত্তাই দেয়নি, উত্তর দেওয়া তো দূরের কথা। যে মোদি যেহেতু ইংরেজি বলতেও পারে না, ইংরেজি বুঝতেও পারে না, তাকে অনুবাদক বুঝিয়ে দিচ্ছিল যে মোদি কি প্রশ্ন করেছে বা তাকে কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। ট্রাম্প সেখানে অত্যন্ত চতুরভাবে উত্তর দিয়েছে যে সে জানে ভারত শত শত বছর ধরে পরিকল্পনা করছে যে কি করে তার প্রতিবেশী দেশগুলোকে গিলে খাবে। সেই চাণক্য নীতি সম্পর্কে ট্রাম্পের ধারণা আছে। সুতরাং ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে কি ভাবে বা কি বলতে চায় সেটা ট্রাম্প মোদির উপরেই ছেড়ে দিয়েছে, এবং ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি, যা মোদির গালে সরাসরি জুতার বাড়ি। মজার ব্যাপার হয়েছে যে মোদিও ভারতে ফিরে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলছে না, মুখ খুলছে না, যার ফলে ভারতীয় মলম বিক্রেতা মিডিয়া এবং সাংবাদিকরাও আর এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করতে পারছে না। সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরেই ক্ষতি টেনে এনেছে ভারত, আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি। বিএনপি বুঝতে পারছে না যে ভারত সবসময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে, যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে, যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল। তাই আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশে আর কাউকে বিশ্বাস করে না বাংলাদেশকে দখল করে নিতে। গত 16 বছরে এই ভারত আওয়ামী লীগকে দিয়েই এবং ভারতও সরাসরি বিএনপিকে ধ্বংস করে দিয়েছে। বেগম জিয়াকে প্রায় অর্ধ মৃত করে ফেলেছে, তারেক রহমানকে দেশ থেকে বের করে দিয়েছে এবং
ফাইনালি বেগম জিয়াকেও দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে দেশের মাঝখানে রেখেছে শুধু সেই সকল বিএনপি নেতাকে যারা ভারতের কাছে বিক্রি হয়ে ভারতের গোলাম হয়ে, ওই চাওয়ালা মোদি ভারত যায় তার ওই চাওয়ালার বুদ্ধি নিয়ে। আর প্রফেসর ইউনুস কার সাথে যোগাযোগ করে? ট্রাম্পের সাথে না, প্রফেসর ইউনুস যোগাযোগ করে পৃথিবীর টেকনোলজির সেই সবচেয়ে বড় ব্যক্তি ইলন মাস্কের সাথে। সে শুধু টেকনোলজির সম্মুখ ভাগের ব্যক্তিই নয়, সে এখন ট্রাম্পের পরেই যুক্তরাষ্ট্রে ক্ষমতাবান ব্যক্তি। সে সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক। প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলে বাংলাদেশে স্টারলিং টেকনোলজি নিয়ে আসবে, যার মাধ্যমে শুধু ইন্টারনেটে নয়, সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে, সেই চাষাবাদ থেকে আরম্ভ করে একসময় সকল প্রযুক্তি, সকল শিল্প, কল কারখানা, গার্মেন্টস বলেন, সকল শিল্প বলেন, সম্মুখ দিকে দ্রুততার সাথে এগিয়ে চলবে। আর যখন স্টারলিংক বাংলাদেশে আসবে, তখন ইলন মাস্কের সহকারে প্রফেসর ইউনুস বাংলাদেশের আর্থসামাজিক প্রতিটা স্থানে উন্নত প্রযুক্তির এবং এআই টেকনোলজির ব্যবহার করবেন। তাতে কি হবে? বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে। যখন সেটা হতে শুরু করবে, তখন কিন্তু এই যে আওয়ামী সামরিক এবং বেসামরিক হাসিনার বা ভারতের লোকজন এখনো যারা রয়ে গেছে প্রফেসর ইউনুসকে কাজ করতে দিচ্ছে না, তখন ইলন মাস্ক এদেরকে একটা একটা করে কানে ধরে ধরে, ঘাড় ধরে ধরে জায়গা থেকে সরাবে। সে যত বড় বাহিনী প্রধান হোক না কেন, আর যে যত বড় সচিবই হোক না কেন, তখন প্রফেসর ইউনুস আরো স্বাধীনতার সাথে কাজ করতে পারবে, দেশে সংস্কার কাজ শুরু করতে পারবেন দ্রুততার সাথে। আমি এই বলে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনার যার কাছে এই পরিকল্পনার কথা শুনেছি, তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। প্রথম তথ্য হচ্ছে ওবায়দুল কাদের এখনো দেশে আছে। এই ওবায়দুল কাদের যে দেশে আছে, এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে। সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। সো আপনারা যারা করছেন, যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত, তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোনো শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে, সেই যদি হয়, তদন্ত যদি হয়, এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কাজটা করবেন না। কারণ তাদের সবাইকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন। এক্সিট নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না, তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার ফের আওয়ামী লীগ কিভাবে এই দেশে আসবে, ফিরে আসবে, সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি, হিজড়াদের আন্দোলন দেখেছি, আনসারদের দেখেছি, দফাদারদের দেখেছি, শিক্ষকদের দেখেছি, বিভিন্ন জনের আন্দোলন দেখেছি। এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না, কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে। আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন, তারা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনায় নিয়েছিল, আমার যা ধারণা, তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে। সো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী, এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে। এখনো পর্যন্ত যে ব্যক্তি আমাকে এই তথ্য জানিয়েছেন, তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজিএফআই, আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি, ডিজিএফআই, তিনি এই পরিকল্পনার সাথে জড়িত। তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, কিভাবে কি করা যায়, কোথায় কি করা যাবে। সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজিএফআই কে অতি সত্বর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা। তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে। 5ই আগস্টের আগে এই ডিজিএফআই কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং এইখানে এমন একজন মানুষকে বসানো উচিত। ডিজিএফআই এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে এমন একজনকে বসানো উচিত যিনি এই বিপ্লবকে ধারণ করেন।
আপনি দেখেন মাহফুজ আনাম 2 দিন আগে ডেইলি স্টারের কলাম লিখেছে 7ই মার্চ নিয়ে, শেখ মুজিবকে নিয়ে তার এখন দরদ উতলে উঠছে। এগুলি সবই এর অংশ। কিছু কলাম লিখবে। প্রথম আলো, ডেইলি স্টার, খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে। এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারে বসেই সব ধরনের পরিকল্পনা সাজায়। সো এরা এরকম কিছু লোকজন বের হবে যেটা এখানে পান্না, শাউন টাউন, এদেরকে যদি বিচার না করেন তাহলে এদের সংখ্যা বাড়বে। এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে। এই যে এরকম 16ই ডিসেম্বর থেকে 26শে মার্চ যে পরিকল্পনা নিয়েছে, এরকম পরিকল্পনা সামনে আরো নিতে থাকবে। এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনো জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে প্রচন্ডভাবে সমর্থন দেয়। তো এই সমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সবসময়। বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব শান্তিতে আছে, তারা মনে করছে যে এরা নাই। দেখেন 5 তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল। 5 তারিখে, মানে সরাসরি বলি কথাটা, 5 তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল। আচ্ছা, কালকে মনে করেন আমেরিকা নাই, আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না, ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে করা সম্ভব হয়নি, তাই না? সো ভারত যে এটাতে রাজি হইলো, তারা যে যুদ্ধে জড়াইলো না, বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না। কেন আসলো না? না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে পাওয়া গিয়েছিল। যদি সেটা না হইতো তাহলে এতদিনে অনেক কিছু ঘটতে পারতো। এবার চিন্তা করেন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর পরে নাই, 25-এ একটা নির্বাচন হলো, ইউনূস নাই, বিএনপি ক্ষমতায় আসলো। আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো? আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে এই যে যেটা এখান পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন একদম মহাপরিচালক থেকে শুরু করে সব কটা আওয়ামী লীগের এক একটা মামলা, বড় বড় আওয়ামী লীগের যে মামলা আছে সেই মামলাগুলোকে তারা ডিল করছে, সেগুলো ম্যানেজ করে তাদেরকে বাঁচায় দিচ্ছে। এই যে ত্রুটিযুক্ত তদন্ত প্রতিবেদন এগুলো যে দাখিল করা হচ্ছে, এটার জন্য তারা তো বেঁচে যাবে। সো এই আওয়ামী লীগকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না। সো বিএনপি জামায়াতের উচিত তাদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেয়ার। আমি আজকে আমার কাছে যে তথ্য ছিল সেটা জানালাম। কি করণীয় সেটা আপনাদের ব্যাপার। বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই দেশের মানুষের, মানে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আপনাদের কাছে কোনো কিছু চাই না। এই দেশটা বিশাল একটা রক্তের সাগর পাড়ি দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। বিশ্বাস করেন, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা বলেছিল তাদের নাকি 10 লাখ মানুষ মারা যাবে। এর আগে থেকে তারা ঘোষণা দিচ্ছিল, কিন্তু 10 লাখ মানুষ কেন মারা যায় নাই? আমি মনে করি, আমার মানে নিজে অনুসন্ধানে যেটা বের হয়েছে, যে বাংলাদেশের মানুষ একটা ট্রমাতে ছিল। 15 বছরের একটা বিশাল দৈত্যকে এইভাবে সরানো যাবে এটা কেউ কল্পনা করে নাই। ওই ঘোর কাটতে কাটতে সময়টা চলে গেছে, যেই কারণে আওয়ামী লীগের লোকজনদেরকে ওই 10 লাখ যে নাই করার কথা ছিল ওইটা হয়নি, কিন্তু হওয়া দরকার ছিল। এই কারণে ওরা এখন আবার উৎপাত শুরু করতে পেরেছে, ওইটা হয় নাই দেখেই। ওরা কিন্তু করবে এরপরে ভবিষ্যতে, যদি এই দেশে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, ওরা ঠিকই ওদের কাজটা করবে। সো আপনাদের কাছে অনুরোধ, যে এই যে সন্তোষ শর্মার কালবেলা যে ঘেরাও করতে যাবে, এখানে আপনারা নিজেদের ছোটখাটো কিছু কাজ স্বার্থ বাদ দিয়ে হলেও শুক্রবারে নামাজের পরে কালবেলার অফিসের সামনে থাকবেন। ওই দিন তাদেরকে আমরা নোটিশ দিব যে এই ব্যক্তিকে এখান থেকে সরাইতে হবে। যদি না সরানো হয়, তারপরের প্রস্তুতি, তারপরের পদক্ষেপ যেটা করণীয় সেটা আমরা ঠিক করবো ইনশাল্লাহ। এবং এটার সাথে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে অনেকে থাকবেন। সাংবাদিকদের মধ্যে যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন অফিসে এখন কাজ করছেন, ভয় পাচ্ছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওই দিন থাকবেন কালবেলার সামনে। নিজের শুধু চাকরি করে যদি সংসার চালানোই একজন সাংবাদিকের কাজ হয়, তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে গার্মেন্টসে কাজ করা উচিত। আপনাদেরকে ওইখানে থাকতে হবে। এই দেশে যেই বিপ্লবটা হলো, এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই 19 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, একজন আওয়ামী লীগের, এটা তো খারাপ, তাই না? এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে দংশন করেছে, যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে। তারা ইন্টারনেট, লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে। এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসলো, বাংলাদেশে এর আগে বহু বিএনপি জামাতের লোকজনকে এভাবে গুলি করে মারা হয়েছে, কিন্তু এই স্টুডেন্টদেরকে যে মারার যে দৃশ্য,
এটা বাংলাদেশের মানুষ নিতে পারে নাই। যেই কারণেই যারা এই 19 থেকে এই 5 তারিখ পর্যন্ত যারা কথা বলে না এই দেশে, মিনিমাম একটা তার সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোনো দায়িত্ব পালন করতে দিবে না। আমি মনে করি এই মাশরাফি থেকে শুরু করে যারা যারা চুপ ছিল, তাদের যদি শাস্তি নাও হয়, অন্তত যারাই চুপ ছিল, যেই চুপ ছিল, প্রতিটা মানুষ, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিককে, যে ফেসবুকেও যে একটা ছোট্ট একটা প্রতিবাদ করতে পারেনি যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে। যারা অক্ষম, এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনোই যেতে পারবে না। আজকে জেড আই খান পান্না, তিনি বিশাল দায়িত্বশীল হয়ে বিরাট এক ভুয়া মুক্তিযোদ্ধা, ওর ব্যাপারে যেটা শুনলাম ওর এলাকায় হলো ভুয়া মুক্তিযোদ্ধা, 16ই ডিসেম্বরে লুঙ্গি মাথায় বাইজা তারপরে মুক্তিযোদ্ধা সেজে গিয়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের টাকা খেয়ে তারপরে প্রতিদিন হাইকোর্টে বসে বসে কথা বলছে। সো ওরে গ্রেপ্তার করতে হবে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।